নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমি যে শিরোনামটা দিয়েছি, যে থাম্বনেলটা দিয়েছি, বিজেপিতে কি জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত? কেন বললাম? 4 জুন ফলাফল বেরোনোর পর বিজেপির প্রবীণ নেতা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি বিজেপির প্রার্থীদের জয়ী করার জন্য বিজেপির অসংখ্য কর্মী সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন। তারা জেপি নাড্ডার নেতৃত্বে নিরলস পরিশ্রম করে বিজেপির প্রার্থীদের জয় সুনিশ্চিত করেছেন। 2019 সালের 23 মে লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে। 2024 সালে বেরোলো 4 জুন, আর 2019 সালে বেরিয়েছিল 23 জুন। সেবারও লখনৌ থেকে রাজনাথ সিং জয়ী হয়েছিলেন। জেতার পরে তিনি টুইট করেছিলেন। সেই টুইটে বলেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, অমিত শাহের সঙ্গে কথা হয়েছে, তাদের দুজনকে অভিনন্দন জানিয়েছে এই অভূতপূর্ব জয়ের জন্য। 2024-এর 4 জুন ফলাফল বেরোনোর পর, নিজে জেতার পর রাজনাথ সেই টুইটই করেছেন, কিন্তু তাতে বাদ অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির রাজনীতিতে রাজনাথের এই টুইট ঘিরে জল্পনা শুরু হয়েছে। কংগ্রেসের স্বভাবরসিক মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, বিজেপিতে এটা কি জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত? রাজনাথ মোদী মন্ত্রিসভায় বিগ ফোরে থাকতে পারেন, আছেনও, কিন্তু তার মন্ত্রকের কাজকর্ম প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই পরিচালিত হয় বলে অনেকের দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় একবার তো বলেই ফেলেছিলেন, রাজনাথ যখন প্রচারে সেখানে তৃণমূলকে আক্রমণ করলেন, আপনি আপনার অবস্থান আপনার দলের মধ্যে মজবুত করুন। রাজনাথ বিজেপির প্রাক্তন সভাপতি, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, অটলজির ক্যাবিনেটে ছিলেন, মোদী ক্যাবিনেটেও আছেন। উত্তরপ্রদেশের বা গোবলয়ের ধুতি পরা নেতার মধ্যে আদবানিজির পরেই বোধহয় রাজনাথ সিং সর্বশেষ প্রজন্ম। এই রাজনাথ সিং মোদী শাহ ডুও পলিতে কি খুব স্বচ্ছন্দ? নীতিন গডকরি কি খুব স্বচ্ছন্দ? তিনি মাঝে মধ্যে দু একটা কথা বলেন, তাতে বোঝা যায় যে তিনি মন্ত্রিত্বে আছেন ঠিকই, কিন্তু সরকারের কাজকর্ম সম্পর্কে তিনি সন্তুষ্ট নন। যদিও নাগপুর থেকে যেতেন, নাগপুর আরএসএস এর হেডকোয়ার্টার ইন নাগপুর, সেজন্য শঙ্খ নেতৃত্বের আশীর্বাদ নীতিন গডকরির উপর আছে বলে এখনো পর্যন্ত তিনি এই ক্যাবিনেটে আছেন। বিরোধী জোটের অনেক নেতাই বলেন যে নীতিন গডকরি বা রাজনাথ সিংকে দায়িত্ব দেওয়া উচিত, কারণ নীতিন গডকরি রাজনাথ সিং এর সঙ্গে বিরোধী অনেক নেতার সুসম্পর্ক আছে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, কংগ্রেসের অনেক নেতার আছে, শরদ পাওয়ারের আছে। তাই তারাও সুযোগ বুঝে ইঙ্গিত করতে চাচ্ছেন না। তাই বলেছেন জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত কিনা। দেখুন, মোদিজি যবে থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী, 10 বছরের প্রধানমন্ত্রী, এই দীর্ঘ 2.5 দশকে তিনি কখনো কোনো কোয়ালিশন সরকার চালান। কোয়ালিশন ধর্ম একটা অন্য জিনিস। প্রথম ইউপি এবং দ্বিতীয় ইউপিএতে ট্রাভেল শুটার হিসাবে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। বিভিন্ন শরিকদের সঙ্গে নানা বিষয়ে দফায় দফায় কথা বলতেন, তাদেরকে বোঝাতেন। সেটা ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি থেকে শুরু করে অনেক কন্টিনিউয়াস ইস্যু থাকতে পারে। লেফটের সঙ্গে প্রতি সপ্তাহে একবার করে কোঅর্ডিনেশনের বৈঠক হতো। এবার দাবি উঠেছে অভিন্ন ন্যূনতম কর্মসূচি, হয়তো এই কোঅর্ডিনেশন তৈরি হবে। একটা ফর্মুলা ইউপিএ জমানায় ছিল, 5 জন সাংসদ পিছু 1 জন ক্যাবিনেট মন্ত্রী। লোকসভার মোট আসন 543, তার 15% মন্ত্রী হতে পারে মন্ত্রিসভায়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে নিয়ে 81 জন। এখন টিডিপির 16 জন, জেডিইউ এর 12 জন, একনাথ সিন্ডের 7 জন,
চিরাগ পাসওয়ানের 5 জন, রাষ্ট্রীয় লোকদলের 4 জন এরকম আছেন, হিন্দুস্তান আওয়াম মোর্চার আছে। চন্দ্রবাবু নাইডু প্রথম এনডিএতে ছিলেন, মন্ত্রী ছিলেন, একজন ছিলেন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, কিন্তু অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল স্ট্যাটাসের দাবি পূরণ না হয় তিনি এনডিএ ছেড়েছিলেন, আবার ফিরে এসেছেন। 2019-এ দ্বিতীয় মোদী সরকার তৈরি হওয়ার পর টিডিপির 6 জন রাজ্যসভার সদস্যের মধ্যে 4 জন রাজ্যসভার সদস্য বিজেপিতে চলে গিয়েছিলেন। এখন দল ভাঙলে তাদের সদস্য পদ থাকবে কি থাকবে না সেটা কিন্তু লোকসভার অধ্যক্ষ, রাজ্যসভার চেয়ারম্যানের উপর নির্ভর করে। তাই দেখুন, টিডিপি তো ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, তাই তারা বারবার করে বলছে আমাদের অধ্যক্ষের পদটা দিন। অতীতে বাজপেয়ী জামানায় বালাযোগী ছিলেন লোকসভার অধ্যক্ষ, তাই টিডিপি অধ্যক্ষ পদের জন্য কেন পিড়াপিড়ি করছে? তাদের মনে এই আশঙ্কা আছে যে ঘর ভাঙানোর খেলায় অভ্যস্ত বিজেপি যে কোনো সময় শরিকদের ঘর ভাঙিয়ে নিজের ঘর মজবুত করতে পারে। আর স্পেশাল প্যাকেজের দাবি চন্দ্রবাবু করছেন এই কারণে, অন্ধ্র থেকে তেলেঙ্গানা ভেঙে বেরিয়ে যাওয়ার পর তার পুনর্গঠন, রাজস্ব তার সরকারের মাথার উপর 3 লক্ষ কোটি টাকার উপর দেনা, সেই জন্য তিনি স্পেশাল প্যাকেজ চাইছেন। নীতিশ আবার চাইছেন সর্বভারতীয় স্তরে যে যে কাস্ট সেন্সাস হয়েছে সেটা চালু করতে। তিনি রেল, রুরাল ডেভেলপমেন্ট এই ধরনের মন্ত্রক চাইছেন, যাতে বিহারের বিধানসভা নির্বাচনের আগে এই মন্ত্রকের কাজকে কাজে লাগিয়ে আবার ক্ষমতায় ফিরতে পারে এনডিএ জোট। বিগ 4-এর দাবিও উঠবে শরিকদের মধ্যে থেকে, মানে অর্থ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং বিদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহকে টিডিপি চাইছে না বলে এরকম একটা সূত্রের খবর। তাই প্রধানমন্ত্রীকে অনেক কি বলবো টাইট রোপ ওয়াকিং করতে হবে। তিনি জোট ধর্ম একটা অন্য জিনিস। বাজপেয়ী যে 18 দলের জোট সরকার চালিয়েছিল, সাফল্যের সঙ্গেই চালিয়েছে। লাহোর বাস যাত্রা হয়েছিল, কার্গিল যুদ্ধে পাকিস্তানের আগ্রাসন রুখে দেওয়া গিয়েছিল, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট হয়েছিল, মনমোহন সিং চালিয়েছিলেন, ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি হয়েছিল, অনেক অধিকার ভিত্তিক আইন প্রণয়ন হয়। 91 সালে কংগ্রেসের সংখ্যালঘু সরকার ইকোনমিক রিফর্মস চালু করে। তাই জোট সরকারের আমলে হয় না, আমি এটা মানতে রাজি নই। আর একদলীয় সরকার মানেই সর্বরোগ হলো বিষণ্ণকরণী, এটাও মানতে আমি রাজি নই। কিন্তু মোদিজি যেহেতু কখনো কোনো দিন জোট সরকারের নেতৃত্ব দেননি, এটা তার কাছে চ্যালেঞ্জ। দেখুন, 10 বছর তো এই সরকার আছে, 2004 থেকে আমরা মোদী সরকার বলেই অভ্যস্ত। এই নির্বাচনের প্রচারেও প্রধানমন্ত্রী একবারের জন্য এনডিএ সরকার বলেননি যে আপকি বার মোদী সরকার, আপকি বার 400 পার, এটাই বলেছেন। তাহলে মোদী সরকার থেকে এনডিএ সরকারের এই ট্রান্সফরমেশন, যেখানে শরিকি বাধ্যবাধকতা, দর কষাকষি থাকবে, প্রধানমন্ত্রীর কাছে এটা নতুন চ্যালেঞ্জ। দেখুন, উত্তরপ্রদেশ বিজেপি ধাক্কা খেয়েছে, অপ্রত্যাশিত ছিল, নানা রকম তত্ত্ব বাজারে উঠে আসছে। বিশেষ করে ফৈজাবাদ সিট, যেখানে অযোধ্যার রাম মন্দির, সেখানে বিজেপি হেরেছে। সমাজবাদী পার্টির আসন সংখ্যা বিজেপির থেকে বেশি। বিজেপি ইনসাইডাররা বলছেন যে যোগীজির সঙ্গে অমিত শাহের শিবিরের লড়াই, সেখানে অন্তর্ঘাত হতে পারে। যেমন অযোধ্যার রাম মন্দির হলো, রাম মন্দির অচি পরিষদ প্রধানমন্ত্রী দপ্তর পুরোটা দেখলো, নৃপেন্দ্র মিশ্র প্রধানমন্ত্রী দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি অচি পরিষদের কর্মকর্তা। তার ছেলে সাকেতকে শ্রাবস্তি থেকে বিজেপি প্রার্থী করেছিল, তিনি হেরে গেছেন। বেশ কয়েকজন মন্ত্রী হেরেছেন। বারাণসীতে নরেন্দ্র মোদীর মার্জিন কমেছে। যোগী শিবিরের দাবি যে
যোগী আদিত্যনাথ যে প্রার্থীদের নাম বলেছিলেন জেলা স্তরে আলোচনা করে অধিকাংশ সেই প্রার্থীদের নাম বাতিল করে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তার বদলে নিজেদের পছন্দের লোককে তারা প্রার্থী করেছে এবং গুজরাটি ব্যবসায়ী শিল্পপতিদের দাপাদাপি। এই যে অযোধ্যায় রাম মন্দির হলো, সেখানে অবশ্যই ব্যবসা বেড়েছে, কিন্তু সেই ব্যবসার সিংহভাগ নাকি গুজরাটি ব্যবসায়ীদের দখলে। তারাই লাভের কড়ি ঘরে তুলছেন, স্থানীয় মানুষ বঞ্চিত হচ্ছে। তার উপরে আনএমপ্লয়মেন্ট আছে, মুদ্রাস্ফীতি আছে। তাই রাম মন্দিরকে নিয়ে হাওয়া ছিল, আবেগ ছিল, 500 বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে, সবই ঠিক আছে, কিন্তু সেই হাওয়াকে ভোটের বাক্সে কাজে লাগাতে হলে যে কাজগুলো করা দরকার, যে সমন্বয় করা দরকার, সেটা কিন্তু হয়নি। যোগী আদিত্যনাথ কার্যত নিজেকে বঞ্চিত ভাবছিলেন, গুটিয়ে নিয়েছেন। রাম মন্দিরের উদ্বোধনের পুরো প্রচারের সার্চ লাইট মোদিজির উপরে পড়লো, কিন্তু যোগী আদিত্যনাথের অবদান তো কম ছিল না। বিভিন্ন সার্ভেতে আমি দেখি তারা মানুষের সাথে কথা বলে, যেমন মুড অফ দ্য নেশন করেছিল ইন্ডিয়া টুডে, বেশ 1 বছর আগেই হবে। তারা বলছিল যে মোদিজির গ্রহণযোগ্যতা বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সব থেকে বেশি, কিন্তু তারপরেই যোগী আদিত্যনাথ। তাহলে মোদির উত্তরসূরি হওয়ার দৌড়ে যোগী আদিত্যনাথ আছেন, তারপরে অমিত শাহ। তাহলে মোদির উত্তরসূরি হওয়ার লড়াই কিন্তু দুজনের মধ্যে, যোগী আদিত্যনাথ এবং অমিত শাহ। এই অমিত শাহই আবার যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করেছিলেন। যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে, দুজনের সম্পর্কে হয়তো ফাটল ধরেছে, প্রকাশ্যে এগুলো আসে না, কিন্তু উত্তরপ্রদেশের বিজেপির অপ্রত্যাশিত খারাপ ফলাফলের পর এই দুই নেতার অনুগামীদের মধ্যে যে চাপানুতর শুরু হয়েছে, সেটাও কিন্তু অনেকের নজর এড়াচ্ছে না। কথা বলেছিলাম জনতা দল ইউনাইটেডের রাজ্য সভাপতি, রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। অমিতাভ দা, আপনার অনুমান সত্যি যে এবার মোদী সরকার নয়, এবার এনডিএ সরকার হচ্ছে, এবং বিগত 10 বছরের মধ্যে বোধহয় 2-1বার হাতে গোনা ফল ঘোষণার দিন প্রধানমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারকে ফোন করেছেন, এবং নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুজনেই খুব নির্ভরযোগ্য শরিক নন, তারা সবসময় খুব হার্ড বার্গেন করতে অভ্যস্ত। এই প্রেক্ষিতকে মাথায় রাখতে পরে স্বপন দাশগুপ্ত কোনো একটা জায়গায় বলেছেন যে হি ইজ নট রুলিং আউট দ্য পসিবিলিটি অফ মিড টার্ম ইলেকশন। আপনার কি মত? আমি এর সাথে আমি সহমত হচ্ছি না, একেবারেই হচ্ছে না। স্বপন বাবু যা বলছেন আমি জানি, আমি দেখেছি, আমি এর সাথে সহমত নেই। আর আপনারা যেটা বলছেন যে এরা কেউই ডিপেন্ডেবল অ্যালি নয়, এটার সাথে আমি সহমত। কারণ 2014 আগে পর্যন্ত ভারতবর্ষের রাজনীতিতে একটা পরিস্থিতি ছিল, 2014 পর থেকে অন্য পরিস্থিতি হয়েছে। জনতা দল ইউনাইটেড হচ্ছে এনডিএ সব থেকে পুরনো শরীর। বিজেপির যে অচ্ছুতপনাটা ছিল সেটা জনতা দল ইউনাইটেডই সেটা দূর করেছিল, এবং আমাদের নেতা জর্জ ফার্নান্ডিস তখন চেয়ারম্যান হয়েছিলেন, অটল বিহারী বাজপেয়ী কনভেনার হলেন জর্জ ফার্নান্ডিস, তারপরে চেয়ারম্যান হলেন লালকৃষ্ণ আডবাণী আর কনভেনার হলেন শরৎ যাদব। এরপরে তো আর সেই অর্থে এনডিএ ফাংশন করেনি। যদি আপনি অ্যাজ এ স্ট্রঙ্গার অ্যালি, বিগার অ্যালি, ড্রাইভিং অ্যালি, আপনি যদি আপনার ওয়ার্কফোর্সকে রাখতে পারেন তার সাথে একসাথে, তাহলে তো কোনো অসুবিধা নেই, একটা সমস্যা। কিন্তু সেটা যদি এখন রাখা যায় 5 বছরে ভালো গভর্নমেন্ট, ইট উইল বি এ গুড গভর্নমেন্ট। উই নিড গুড গভর্নমেন্ট অ্যান্ড স্ট্রং অপোজিশন। এটা গণতন্ত্রের মূল আত্মবাক্য, গুড গভর্নমেন্ট অ্যান্ড স্ট্রং অপোজিশন। আপনার দায়িত্ব করুন না যে আপনি সকলকে, আপনার পরিবারকে, আপনি যে হেড অফ দি ফ্যামিলি, আপনার পরিবারকে আপনি একত্রিত রাখতে পারছেন কি পারছেন। অমিতাভ দা, ধরুন নীতিশজি দাবি করেছেন যে সর্বভারতীয় স্তরে কাস্ট সেন্সাস করতে হবে। এই দাবি কি মোদিজির পক্ষে মানা সম্ভব? যেমন ইউসিসি, অমিত শাহ বলেছিলেন যে ইউসিসির ব্যাপারে তারা অগ্রসর হবে। এই সমস্ত বিষয়ে তো শরিকদের সঙ্গে মতৈক্য হবে না, সেক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন বিষয়?
রাজনীতিটা একদম বুলডোজিং জায়গা না। আপনার কাছে ক্ষমতা আছে বলে পলিটিক্সে আপনি সকলকে এখন বুলডোজ করে চলে যাবেন, সেটা রাজনীতির জায়গা না। এবং গণতন্ত্রে পলিটিক্সটা হচ্ছে ডিপ্লোমেসি এবং সেটা হচ্ছে আদান প্রদান। আপনি কিছু দিতে হবে, কিছু করতে হবে, এবং সেটাই হচ্ছে জোট রাজনীতি। বা ভারতবর্ষের মতো রাষ্ট্রে এটা হচ্ছে বেশি প্রযোজ্য, যেখানে বহুবিধ তার তফসিলচর্বি, তার অবস্থান, এত ডাইভার্সিটি, আপনাকে সকলকে অ্যাডজাস্ট করতে হবে। আপনি একজনের কথা মনে করে আপনি কাজ করলে হবে না। সুতরাং এটা তো আজকে যে ম্যান্ডেটটা এসছে, এই ম্যান্ডেটটা তো ভারতের মানুষের ম্যান্ডেট। মানুষ বলেছে যে আপনি থাকুন, আপনাকে মেজরিটি দিচ্ছি, কিন্তু সকলকে নিয়ে চলতে হবে। ম্যান্ডেট অফ ইন্ডিয়ান পিপল, ডুওপলি চলবে না। আপনার দেখুন, গণতন্ত্রের শক্তিশালী নেতা এবং ভগবানের এটা একটু বুঝতে হবে। ভগবান তো মানুষ বলছে ভয়েস অফ পিপল ইজ ভয়েস অফ গড, লিডার ক্যানট বি দ্য গড। তাহলে এটা কোনোদিন হতে পারবে না। লিডার তো আপনার সার্ভিং যে পিপল। মানুষ যতদিন মনে করবে তাকে রাখবে, তারপরে মানুষ তাকে সরিয়ে দেবে। তাকে সরিয়ে দেওয়ার পরে যদি তার অবদানকে মনে রাখে, তাহলে মানুষ তার সুবিধারণ করবে। এটাই বিউটি অফ ডেমোক্রেসি। এবং ভারতবর্ষের অত্যন্ত দরিদ্র মানুষ, অসহায় মানুষ, হতভাগ্য মানুষ, এবং যে মানুষকে এই রেশন নিয়ে বাঁচতে হয়, এই রেশন দিচ্ছে, তারাও কিন্তু ম্যান্ডেট দিয়েছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি ভারতের গণতন্ত্রের জয় বললে ভুল হবে। এটা বাবা আম্বেদকরের। যদি আজকে একটা রেইনবো কলিশন সেন্টারে হয় এবং ভারতবর্ষের সমস্ত মানুষকে নিয়ে যদি সেই সরকার চলে, তাহলে বাবা সাহেব আম্বেদকরের। আমার শেষ প্রশ্ন, প্রবীণ বিজেপি নেতা, বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রী, অতীতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, বাজপেয়ীজির জমানার মন্ত্রী, প্রাক্তন বিজেপির সভাপতি রাজনাথ সিং 2রা জুন সন্ধ্যেবেলা একটি টুইট করেছেন। তাতে তিনি জয়ের জন্য জেপি নাড্ডার নেতৃত্বে বিজেপির অসংখ্য কর্মীর নিরলস পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছেন, কিন্তু একবারের জন্য মোদিজি এবং অমিত শাহের নাম নেন। 2019 সালে 23শে মে ফল ঘোষণা হয়েছিল। সেদিনকেও রাজনাথজি একটা টুইট করেছেন। সেই টুইটে বলা হয়েছিল, মোদিজির সাথে কথা বলেছি, অমিত শাহের সঙ্গে কথা বলেছি, এই জয়ের জন্য তাদের অভিনন্দন জানিয়েছি। রাজনাথ সিং যখন মোদিজি এবং অমিত শাহের কথা উল্লেখ করলেন না তার টুইটে, জয়রাম রমেশ কটাক্ষ করেছেন, বিজেপিতে কি তাহলে জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত? আপনি কিভাবে দেখেন? দেখুন, স্মৃতি ইরানিও হেরে যাবার পরে একটা প্রেস কনফারেন্স করেছে। ওনার প্রেস কনফারেন্সটা আমি শুনেছি। সেখানে কিন্তু একটা ইঙ্গিত ছিল, কোন মনোলিথিক পাওয়ার সেন্টার কোন রাজনৈতিক দলের পক্ষে কাম্য নয়। এক ব্যক্তি, এক ক্ষমতার কেন্দ্রীকরণ, এটা কাম্য নয়। এটা যদি ভারতের মানুষ বুঝে থাকে, অন্য দলের লোকেরা বুঝে থাকে, তাহলে সেই দলের যারা প্রাক্তন নেতা আছে তারা নিশ্চিতভাবে বুঝেছেন। এবং রাজনাথ সিংজি তো দীর্ঘদিনের নেতা, দীর্ঘদিনের, আপনি যে আগে ওনার যেটা দিলেন সেটা ভালো দিয়েছেন। তিনি দীর্ঘদিনের নেতা এবং তিনি অন্য দলের ভিতরেও রেসপেক্টেড দিতেন। আমারও সৌভাগ্য হয়েছিল কয়েকবার রাজনাথ সিংয়ের সাথে একদম 1-to-1 দেখা করার, যখন বাজপেয়ীর সরকার, তিনি তখন চিফ মিনিস্টার ছিলেন। তো ডিফারেন্ট কাইন্ড অফ ম্যান। তিনি যদি বলে থাকেন টাকা তাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে আপনি সঠিক দিয়ে গুরুত্ব দিচ্ছেন এবং আপনি যেটা ফলো করেছেন ঠিক করেছেন। সুতরাং আমরা চাইছি যে এনডিএ সরকার তো হবে, নীতিশ কুমারজি বলেছেন, আজকেই বলেছেন আমরা 5 বছর এনডিএ সরকার রাখতে চাই। আমাদের বক্তব্য খুব সোজা, ইট মাস্ট বি এ গুড গভর্নমেন্ট অ্যান্ড স্ট্রং অপোজিশন। গুড গভর্নমেন্ট মানে মানুষের জন্য কাজ করতে হবে এবং মানুষকে আইসোলেট করতে হবে। দেখুন, এটা ভারতবর্ষ, দিদি আর নিলে মিলাবে মিলিতে যাবে না ফিরে, এই ভারতের মহামানব। এই ফিলোসফিটাকে আপনি বের করতে পারবেন না গায়ের জোরে। হেজিমনি, না ইন্ডিভিজুয়াল হেজিমনি, না রেসিয়াল হেজিমনি, না কোনো কাস্ট হেজিমনি, না রিলিজিয়াস হেজিমনি, এটা সকলের স্থান। তাই জন্য তো
রবীন্দ্রনাথ বলছে সব কোন দল পাঠান মোগল এক দেশ। মানে গ্রামশির কনসেপ্ট অফ হেজিমনি এখানে চলবে না, অন্তত ভারতের রাষ্ট্র ক্ষমতা চালাতে গেলে। না, এটা তো ভারতের মানুষ প্রমাণ করেছে। এটা প্রুভ বাই দি গভর্নমেন্ট, বাই দি পিপল অফ ইন্ডিয়া। ভারতের মানুষ এটা আমার বক্তব্য, আমি একই কথা বলে অনেকে বলে যাচ্ছে যে হাজার হাজার বছর সেই দেশটাকে আপনি এক দশক চেক করে দিতে পারবেন? সেটা হবে না, করার দরকার নেই। এই দেশে যেখানে কুমড়োর চাষ হবে, পশ্চিমবাংলার মাটিতে কুমড়ো চাষ হবে, রাজস্থানের মাটিতে যে ক্যাকটাস চাষ হবে, তাহলে চাষবাসটা সফল হবে। ঠিক আছে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.